তো আমরা যখন কলেজ শেষ করলাম, শেষ করে যখন আমরা প্র্যাকটিস লাইফ আসলাম, আমরা যখন ক্লিনিক দিলাম, আমরা যখন চেম্বার দিলাম, তখন হতো কি, আপনাদেরও হয়তো এই বিষয়গুলো হয়েছে যে আমরা কলেজে যা যা পড়ানো হয়েছে, যেভাবে পড়ানো হয়ে গেছে সবকিছু কিন্তু মাথার মধ্যে থাকে। ঠিক আছে? তো প্রবলেম যেটা হয়, আমরা কিতাবি পড়ালেখা যেগুলো করে এসেছি সেগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট কিভাবে করব, এটা একটা বিষয়। হ্যাঁ, তো আহ, সেটা শেষ পর্যন্ত কলেজের পড়াগুলো নিয়ে আমার চেম্বারে আমি প্র্যাকটিসে বসবো। আলটিমেটলি দেখা যায়, আমাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় কিছুটা চলে, কিন্তু তারপরে মনে হয় যে কলেজে পড়েছি এক ধরনের, প্র্যাকটিস লাইফের বিষয়টা একদম আলাদা। ঠিক আছে? আজকে আপনারা অনেকে হয়তো আমার কাছ থেকে শুনেছেন, আজকে আমি মূলত এই কয়েকটা দিন আমি আপনাদের সাথে আলোচনা করব পপুলাস ইন্ডিকা, পপুলাস ইন্ডিকাস মেডিসিনটা। আমি এর আগেও পপুলাস পড়িয়েছি, কিন্তু আমি যাদের সাথে রেগুলার কথা বলি তাদের কাছে কখনোই আমি শুনিনি যে স্যার পপুলাস দিয়ে আমি ভালো একটা রেজাল্ট পেলাম। তো আমার কাছে মনে হয়েছে এর আগে যখন আমি পপুলাস শিখিয়েছিলাম, আইদার আমি ভালো শেখাতে পারিনি, অথবা আপনারা মেডিসিনটা ভালো করে বুঝতে পারেননি। তো আমি যেহেতু পপুলাসের অনেক ডিপ বিষয়ে জানি, এই কারণে আমি চেষ্টা করব যে মূল মূল বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে যাওয়ার। তো এই যে ওষুধটা আমি আজকে বেছে নিয়েছি, এর কারণটা কিন্তু এটাই। তো আমরা যখন প্র্যাকটিসে যাই, নিজেদের কিছু কেস শেয়ার করি, তখন আমরা যদি ধরেন যে কোনো এলোপ্যাথি ডাক্তারের সাথে কথা বলি, তবে আমরা কি বলবো, আমরা কিন্তু যদি বলি যে আজকে একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট দেখছি, তাহলে এলোপ্যাথি ডাক্তাররা কিন্তু বুঝবে, তাই না? বা আজকে একটা জন্ডিসের রুগী দেখছি, হ্যাঁ, বা একটা আলসারের রুগী দেখেছি, এলোপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে গেলে কিন্তু আমরা এইভাবেই শেয়ার করি, মানে একটা রোগের নাম নিয়ে বলি। ঠিক আছে? আর আমরা কিন্তু তাদেরকে কখনোই বলি না যে আজকে আমরা একটা সিপিআর পেশেন্ট ঠিক করেছি, বা একটা সিপিআর পালসিটিলার পেশেন্টকে আহ ভালো কেস পেয়েছি। কেন বলি না? কারণ তারা সেটা বুঝবে না। তো ঠিক একইভাবে আমরা যখন কোনো পেশেন্টের সাথে কথা বলি, তখন আমরা তাকে বলি না যে আমরা কোন ওষুধ ব্যবহার করছি। আমরা কিন্তু তাকে বলি না যে আপনাকে না আজকে পালসিটিলা দিলাম, এরকম কিন্তু আমরা কিন্তু বলি না। ভালো করে বুঝেন বিষয়গুলো, আমি খুব একদম বেসিক লেভেলের কথাগুলো বলবো। পেশেন্টকে কিন্তু আমরা এটা বলি না। আমরা যদি বলি যে আপনাকে পালসিটিলা দিচ্ছি, সে কিন্তু বুঝবে না। আপনি পালসিটিলার পেশেন্ট এটা বললেও সে বুঝবে না। ঠিক আছে? তো আমরা তাকে বলি যে আমরা আপনাকে এই রোগটা, রোগের জন্য ওষুধ দিলাম, তাই না? অথবা আপনার এই রোগ তো আমার কাছে আপনি আগে ওষুধ খেয়ে ভালো হয়েছেন। আর এই পেশেন্টটা কিন্তু এগুলাই শুনতে চাই, আমাদের পেশেন্টরা কিন্তু এটাই শুনতে চাই। কিন্তু আমরা যখন নিজেরা, আমরা হোমিওপ্যাথ হিসাবে নিজেদের মধ্যে কথা বলি, তখন আমাদের এটা চিন্তা করতে হয় যে আমরা নিজেদেরকে কিভাবে বলি। ধরেন যে আপনি এ, আমাকে আজকে ফোন দিলেন, তাহলে আপনি কি বলবেন? আপনি আমাকে বলবেন যে স্যার, আহ আজকে একটা পালসি টিলার, খুব চমৎকার একটা পালসি টিলার রুগী আসছিল, আজকে একটা কুকুলাসের রুগী আসছিল, বা আমি একটা সাইলেশিয়ার রুগী পাইছিলাম, সাইলেশিয়া দিয়েছে, একদম ঠিক হয়ে গেছে। তো আমরা এই নিজস্ব ভাষার মাধ্যমে আমরা হোমিওপ্যাথরা একে অপরকে অপরকে কিন্তু বুঝাই। তো এই যে একে অপরকে যখন আমরা বুঝাতে যাই, তার মানে কি আমাদের কাছে কিন্তু ডিজিজের থেকে মেডিসিনের গুরুত্বটা তাইলে বেশি হবে, তাই না? তো আমরা যদি নিজেদের মধ্যে এটা বলি যে আমরা গল ব্লাডারের স্টোন ভালো করেছি, আমরা কিডনির কেস ভালো করেছি, বা হার্টের একটা আহ, মানে সিভিয়ার কেস আমি ভালো করেছি, তো
এইগুলো নিজেদের মধ্যে আমরা যদি আলোচনা করি এইভাবে, তাহলে আমাদের কিন্তু হোমিওপ্যাথি হিসাবে যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না, আমরা কিন্তু শিখতে পারবো না। ঠিক আছে? তবে হ্যাঁ, আমরা যারা নতুন শিক্ষার্থী আছে, আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে, তারা যখন শুনবো স্যার ক্যান্সার ভালো করে, স্যার অমুক অসুখ ভালো করে, হ্যাঁ অটো ইমিউন ডিজিজ ভালো করে, ঠিক আছে, এমন এমন কেস সলভ করে, এগুলো কিন্তু ইয়াং যারা থাকে, ইয়াং জেনারেশনের মধ্যে কিছুটা উৎসাহ বা প্রণোদনা যোগায়। হ্যাঁ, যে হোমিওপ্যাথি দিয়ে এত এত আমার স্যার এত এত ভালো করেছে বা অমুক জন এত এত ভালো করতে পেরেছে। কিন্তু আমার মনে হয় আমরা যখন পড়াশোনার কথা বলবো তখন নিজেদের মধ্যে আলোচনা, মানে আলোচনা যখন করব তখন আমাদের ফোকাস কোন দিকে হতে হবে সেটা আমাদের কিন্তু ডিটারমাইন করতে হবে। তো আমাদের মনোযোগ সবসময় হওয়া উচিত অর্গাননের উপরে। ডেফিনেটলি কেন বলে গেছেন হোমিওপ্যাথি ট্রাইপড, থ্রি পায়া অফ হোমিওপ্যাথি কি কি, একটা হলো অর্গানন, দ্বিতীয় হলো ম্যাথমেটিকা, 3 নাম্বার হচ্ছে লিটারেচার। তাহলে আমাদের মনোযোগ কিন্তু এর উপরে থাকা উচিত। সবচেয়ে বেশি, মানে আপনি কোনটাকে সবচেয়ে বেশি বলতে পারবেন, এই তিনটা পায়া ট্রাইপড, এই ট্রাইপডের উপরেই আপনার হতে হবে। এবং হোমিওপ্যাথি লিটারেচারের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে আপনার কিন্তু ফোকাস দিতে হবে, তারপরে মেডিসিনের উপরে ফোকাস দিতে হবে। তো সেই ফোকাস বা মনোযোগ ধরে রেখেই আমরা কিন্তু অনেক বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। তো যাক, আমরা আজকে কোকুলাস ইন্ডিকাস মেডিসিনটা বেছে নিলাম। কেন বেছে নিলাম? এমনিতেই তো অনেক মেডিসিন আছে। তো আমাদের সবচেয়ে বড়, হোমিওপ্যাথদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সবচেয়ে বড় সুবিধা হলো আমরা যখন কোনো মেডিসিন খুব ভালোভাবে শিখে নিই, তার সব রকম সূক্ষ্ম বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং গভীর বিশ্লেষণ জেনে নিই, তখন সেটা দিয়ে আমরা কিন্তু নানান ধরনের চিকিৎসা আমরা সম্ভব। হ্যাঁ, আমাকে অনেকেই বলেন যে স্যার হোমিওপ্যাথিতে কি এই ডিজিজটা ভালো হবে, স্যার হোমিওপ্যাথিতে কি ওই ডিজিজটা হবে। এই বিষয়টা তো তা না। বিষয়টা কি এরকম, আপনার অসুখের তো নাম একটা, এক্স ওয়াই জেড একটা অসুখের নাম, সেটার থেকে আপনার গুরুত্ব হতে হবে। আমি গত ক্লাসে বুঝাচ্ছিলাম যে আইনস্টাইনের ল দিয়ে, তাই না? তো গুরুত্বপূর্ণ হতে হবে যে মেডিসিনটা কোন দিকে, মানে মেডিসিনের মানে যত পথ আছে, যত বিষয় আছে গভীর ভাবে জানা। তো আরেকটা বিষয় আমাদের মধ্যে থাকে, সেটা হলো আমরা সবসময় স্পেসিফিক মেডিসিনের দিকে খুঁজি। জ্বর হয়েছে অ্যাকোনাইট দাও, পাতলা পায়খানা হয়েছে পডোফাইলাম দাও, জন্ডিস হয়েছে চেলেডিনিয়াম দাও। এই বিষয়টা কিন্তু এরকম না। আমি গতদিন কিন্তু বুঝাইছিলাম আপনাদেরকে যে হোমিওপ্যাথি কখন রকেট স্পিডে কাজ করবে। আমরা সবাই বলি যে হোমিওপ্যাথি হলো স্লো, আরোগ্যের গতি হচ্ছে স্লো, কিন্তু কখন স্লো হয় সেটার উত্তর কিন্তু গত ক্লাসে হয়েছে, তাই না? তো যখন আমি কলেজে স্টুডেন্ট ছিলাম, এখন আমার এখানে কিছু স্টুডেন্ট আছে, তখন আমরা কি করতাম, স্পেসিফিক অসুখের জন্য স্পেসিফিক মেডিসিনের কথা বেশি বেশি করে শেখার চেষ্টা করতাম। যদি কারো বেশি খুবই হাঁচি হয় তাহলে নেট্রামিউর দাও, কোনো মহিলার মুখে যে জিনের কি বলে ঘোড়ার জিনের মতন নেস্তা পড়ে যায় তবে সিপিয়া দাও, যদি কান্নাকাটি করে তাহলে অল্পতেই কেঁদে দেয় পালসিটিলা দাও, সামান্য জ্বর আসলে অ্যাকোনাইট দাও, কারো যদি ব্যথা থাকে তাহলে রাস্টক্স দাও, তাই না? এবং লক্ষণ যদি এরকম হয় তাহলে এরকম লক্ষণ হলে ব্রায়োনিয়া দাও, এরকম এরকম লক্ষণ হলে আর্সেনিক দাও, এরকম এরকম হলে রুটা দাও। এগুলোই কিন্তু আমরা শিখে আসছি। তো তাই পাশ করার পরে, ঠিক পাশ করার পরে বললে ভুল হবে, শিক্ষার্থী অবস্থায় এই লক্ষণ ভিত্তিক বা সিমটোমেটিক যে সমস্যাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করে আমরা কি করতাম, কিস টেকিং করতাম এবং ওই ওষুধকে চিন্তা করে নিচ্ছে আগে
এবং রোগীর মুখ থেকে ঠিক ওই কথাগুলাই কিন্তু শুনতে পাইতাম, খোঁচাতাম, ওই দিকে নিয়ে যেতাম। তো রুগী হয়তো বলতো যে তার সমস্যা, স্যার আমার সমস্যা না ডান সাইডে, আমার সমস্যা বাম সাইডে, আমার এই মাথা ব্যথা পেছনের দিকে এই জায়গা থেকে, আমার এই আধ কপালে ব্যথা, এইখান থেকে এই পর্যন্ত ব্যথা। হ্যাঁ, তো আমরা আবার তাকে বিভিন্ন জিনিসও জিজ্ঞাসা করলাম, কি ব্যথাটা কোন দিকে যায়, বাম থেকে ডান, ডান থেকে না, ইয়া কাশি হচ্ছে, কাশি কি ড্রাই না কফ আছে। তো এই ধরনের ফোকাস মানসিকতা নিয়ে আমরা কিন্তু শিখে গেছি এবং প্র্যাকটিসও কিন্তু শুরু করে দিয়েছি। তো এতে যে পয়েন্ট গুলা মিস হয়ে যেত, আমরা রুগীর সিমটম তো বুঝতে শুরু করতাম কিন্তু রুগীকে বুঝতে পারতাম না। রোগের সিমটম সব পেয়ে গেছি, আমাদের এখানেও অনেক আছেন, অনেক এক্সপার্ট, একদম ধপাধপ ধপাধপ সিমটম বাইর করবে, এখানে আছিল ওইখানে ওই, কিন্তু ওই সিমটম নিয়ে রুগীকে কিন্তু আর বুঝতে পারতাম না। একদম আমার কথা বলতেছি, আপনারা আমার থেকে অনেক ট্যালেন্ট, আপনারা হয়তো ওই সিমটম নিয়ে বুঝে ফেলতে পারছেন, কিন্তু ডেফিনেটলি রুগীকে বোঝা যায় না। আমরা তো প্রথম থেকেই বলে আসি, হ্যানিম্যান স্যার তো আমাদেরকে বলেই গেছেন, আমাদের হোমিওপ্যাথির পরম গুরু মহাত্মা মহর্ষি ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু আমাদেরকে সেই চিরন্তন সত্যটা শিখাই গেছেন। কি সত্য? ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগ নয়, রোগী চিকিৎসা করুন। তো আমাদের প্রাইম কাজ তো এটাই, তাই না? কিন্তু আমরা কি করছি? সিমটমের পিছনে ছুটে বেড়াচ্ছি। তো এখন কি হয়, আমরা যখন কেস চেকিং করতে যাই তখন আমাদের ফোকাস কেবলমাত্র সিমটম সংগ্রহ করার পিছনেই থাকে, যে আমি কাশতেছি, আপনার কাছে গেলে আপনি কাশি কখনো পারে, পানি খেলে বাড়ছে, ঘামলে বাড়ছে, হ্যান ত্যান নানান 7-17, মানে আমাদের ডাক্তার হিসাবে এটাই থাকে, সংগ্রহের পিছনে আমরা একদম মানে আদা নুন জল খেয়ে লাগে পড়ি। আমরা রুগীর রোগের কথা শুনতে বেশি পছন্দ করি। আমরা দেখা যাচ্ছে রুগী আসলো, রুগীর রোগের কথা শুনছি, তার রিপোর্ট আছে, এক্স রে রিপোর্ট, আল্ট্রাসাউন্ড রিপোর্ট, ব্লাড রিপোর্ট, হ্যাঁ, এই রিপোর্ট গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে এত সময় দিই যে আমরা বুঝতেই পারি না রুগীকে কখন বুঝবো। হ্যানিম্যান তো বলে গেছে রুগীকে বোঝো, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ম্যান ইন ডিজিজটাকে বোঝো, কিন্তু আমরা কিন্তু সেটা করছি না। আমরা ওই রিপোর্ট নিয়ে আছি আর ওই লক্ষণগুলাই খুঁজছি। তো যতক্ষণ না রুগীকে বুঝতে শুরু করি বা তার সাথে কথাবার্তা বলি অথবা তার লক্ষণগুলো অ্যানালাইসিস করার সময় আসে, দেখা যাচ্ছে এই যে 2-4টা কথা, তারপরে এই রিপোর্ট টিপোর্ট দেখতে দেখতে অলরেডি আধা ঘন্টা 1.5 ঘন্টা পার। তো আপনার একটা রুগীর জন্য আমরা ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় দিই, যারা ভালো ডাক্তাররা আছি, বা 25 মিনিট সময় দিই। আপনি যদি 15-20 মিনিট এই করেই পার করে দেন, তারপরে কি হবে, আপনি যখন এত পাতা উল্টালেন, এই অ্যানালাইসিস করলেন, এগুলা নিয়ে আপনি কিন্তু এক্সহস্টেড হয়ে পড়লেন, আপনিও এক্সহস্টেড হলেন, আমিও এক্সহস্টেড হলাম, রুগীও এক্সহস্টেড হয়ে পড়লো। তো সেই মুহূর্তে আমাদের মাথায় কিন্তু ঢোকে না, কারণ রুগী তখন ক্লান্ত, আর রুগী সিমটম দিতে চায় না, রুগী খুব বেশি কথা বলতে চায় না, সে চায় আপনি মাত্র, প্রত্যেকটা রুগীরই ইয়া থাকে, কনসার্ন থাকে, ডাক্তারের কাছে যাব 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের মধ্যে, বাস ডাক্তার বুঝে যাবে, আমাকে ওষুধ দিয়ে দিবে। তো রুগী নিজেও বুঝতে পারে না কেন আপনি আধা ঘন্টা 45 মিনিট সময় নিচ্ছেন তার মেডিসিন সিলেক্ট করতে, কেন এত বেশি সময় নিচ্ছেন। রুগী তখন আপনার উপরে এক ধরনের ডাউট তৈরি হয়ে যায়, আমার ডাক্তার তো আমার কথা বুঝতে পারছে না, ডাক্তারের মাথায় মনে আমার কথা ঢুকছে না, আধা ঘন্টা হয়ে গেল অথচ ইনি শুধু জিজ্ঞাসা করেই যাচ্ছে। তো রুগীর মনে মনে ভাবে যে আমি তো ডাক্তারকে বলেই দিয়েছি যে আমার হাঁটু ব্যথার জন্য আসছি, আমার সকাল থেকে বা 3 দিন থেকে হাঁটু ব্যথা করছে, আমি তো বলেই দিলাম যে আমার সমস্যা হলো হাঁটু ব্যথা, তাহলে আপনি আমার হাঁটু ব্যথার ওষুধ দেন, বড় জোর আপনি 5 মিনিট সময় নিতে পারেন, কিন্তু আপনি 45 মিনিট, আপনি আধা ঘন্টা ধরে আমার রিপোর্ট দেখলেন, এই করলেন ওই করলেন, উল্টাপাল্টা প্রশ্ন টশ্ন করে, পানি খেতে ভালো লাগে না, অমুক খেতে ভালো লাগে, পিপাসা কেমন, হ্যান ত্যান করে আপনি সময় নষ্ট করে দিলেন। তো এই যে একটা জায়গা, এই ভাবনা থেকেই কিন্তু আমরা যে
মানে কি বলবো, মানে মডার্ন এবং মানে একদম মডার্ন কনসেপ্টের যে কেস টেকিংটা ইয়ে করি, এই যে এই ফোকাস থেকে আমরা কিন্তু এটাকে দেখি। ঠিক আছে? তো এই বিষয়টা মূলত কি বলবো, মানে আনকভার্ডই রয়ে গেছে, মানে আনডিসকভার্ডই রয়ে গেছিল। আমাদের মানে গুরু ডক্টর এম এ সেগাল স্যার, তিনি কিন্তু এই বিষয়টাতে ফোকাস করতেন। তিনিও খুব মানে ট্র্যাডিশনাল কি বলবো, হোমিওপ্যাথ ছিলেন। ওই রকম সিমটম টিমটম নিয়ে যখন ফিলিওর হচ্ছেন তখন তার মাথায় আসলো যে কেস টেকিং এ নিশ্চয়ই কোনো একটা জায়গা আছে, সেটার ফোকাসটা ওই জায়গায় করতে হবে। তিনি এই বিষয়টা খুব ভালো করে বুঝে গেছিলেন যে রুগীর চিন্তা ভাবনা বা রুগী নিজে যা বলতে চায়, রুগী নিজে যা বলতে চায়, আমরা যদি সেটার উপরে ফোকাস না করে বিভিন্ন টেকনিক্যাল, হ্যাঁ, মানে টেকনিক্যালিটি আর কি, টেকনিক্যালিটি বা যেটাকে বলে জটিলতা, জটিলতার মধ্যে যদি আমরা তাকে ফেলে দিই, তার কাছ থেকে এমন সব তথ্য বা ইনফরমেশন বের করার চেষ্টা করি যার সাথে তার নিজের কোনো সম্পর্কই নাই, যার নিজের কোনো কনসার্নই নাই, সেদিকে তার কোনো কনসার্নই নাই, তবে সে আপনাকে কখনোই সঠিক উত্তর দিবে না। সে চাইবে কত তাড়াতাড়ি আপনার কাছ থেকে রেহাই পাওয়া যায়, নিস্তার পাওয়া যায়। সে খালি বলে হ্যাঁ ডাক্তার সাহেব, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ এরকম। আপনি কি ঠান্ডা পানি খান? হ্যাঁ হ্যাঁ খাই। আপনি কি গরম পানি খান? হ্যাঁ আমি গরম পানি খাই। আপনি কি লবণ খান? হ্যাঁ লবণ খাই। খাক আর না খাক, ও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বলে দিয়ে আমার হাঁটু ব্যথার ওষুধ দেন বাবা, আমি বাড়ি যাই। তো এইভাবে যত সময় যাবে আস্তে আস্তে রোগীর মনোযোগ কিন্তু সেখান থেকে ডাইভার্ট হয়ে অন্যদিকে সরে যাবে। আসলে সে মূলত কোন কারণে আসছিল আর আপনি নিয়ে যাচ্ছেন কোন দিকে। তাহলে কেস টেকিং এর সময় এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের কেস টেকিং এর সময় প্রথম ফোকাস এটাই থাকে, আমরা বিশেষ করে, যে সবার আগে রুগীর কথা ভালোভাবে শোনা হোক। সে কি বলতে চায়, সে যদি বলে যে ডাক্তার সাহেব আমার ব্লাড রিপোর্টটা দেখুন, তাহলে আপনি বলবেন যে, আমরা বলবো যে হ্যাঁ অবশ্যই দেখবো। সে যদি বলে যে আমার হাঁটু ব্যথা, ঠিক আছে, আমরা তখন হাঁটু ব্যথা নিয়ে কেবল কথা বলবো, আমরা অন্য কোনো প্রসঙ্গকে টেনে নিয়ে আসবো না। তো রুগী কি চায়? রুগী চায় তার হাঁটু ব্যথা, আপনি কেবল সেটা নিয়ে কথা বলুন, আমরাও ঠিক কিন্তু সেটাই করি। বুঝতে পারছেন? এটাই আমাদের কনসার্ন। এখন আমাদের সাথে যে নতুন স্টুডেন্টরা জয়েন্ট হয়েছেন, তারা অনেকেই আমার সম্পর্কে জানেন। হ্যাঁ, তো তাদের কাছে মনে হয়, আমরা মনে হয় রুগীর কেস টেকিং এর সময় শুধুমাত্র মাইন্ডের উপরে ফোকাস করি। যেহেতু আমি মাইন্ডের রুব্রিক্স গুলো পড়াই, মাইন্ডের ইয়েগুলা বলি, তো তারা কিন্তু এই ধারণাটা মনে করে যে স্যার তো খালি মাইন্ডের উপরে ফোকাস করতে হবে, আমাদেরকেও স্যারের মতন হবে, আমরাও মাইন্ডের উপরে ফোকাস করব। মানে রুগী এসে বসার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করবো, জি জি বলুন আপনার মনের মধ্যে কি চলছে, আপনার কি খুব রাগ হয়, আপনার স্বভাব কেমন, এই প্রশ্নগুলো বসা মাত্রই করা শুরু করে দেব। এরকম হয়তো নতুনরা ভাবতে পারেন। তো আমরা ভাবি যে এই যে আমরা যে সিস্টেমটাকে, এটাকে অনেকেই নাম দেয় মাইন্ড টেকনিক, কেউ বলে মাইন্ড মেথড, যাই হোক সেটা আমরা বলতেছি না। তো আমরা যে সিস্টেমে সরি কেস টেকিং করি, আমাদের কাজ হয়তো এটাই যে কেবলমাত্র মাইন্ডকে ফোকাস করতে হবে। হ্যাঁ, তাই শুধু মনের কথাই জিজ্ঞাসা করো, বিষয়টা কিন্তু এরকম না। আমরা ফোকাস করি। আমাদের কাছে এমন কিছু রোগী এসেছে যাদেরকে অন্য কেউ বলে পাঠায় দিয়েছে, হয়তো বলছে যে আপনি ডাক্তার কাউসারের কাছে যান, যান উনি ভালো ডাক্তার, ওনার কাছে গেলে উনি কিন্তু আপনার মাইন্ডের কথাবার্তা বেশি শুনবে। হ্যাঁ, আপনার মনের মধ্যে কি চলছে সেটার কথা বলবে। বিশেষ করে আমি দেখেছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমার স্টুডেন্টরা যে পেশেন্ট আমাকে রেফার করে, বা আমার স্টুডেন্টরা যখন আমার সামনে বসে পেশেন্ট হিসেবে বসে হেল্প নেয়, তখন তারা এই কথা খালি মাইন্ড মাইন্ড নিয়ে ইয়ে করে।
তো কিছু পেশেন্টের ক্ষেত্রে আমার খুবই আশ্চর্য লাগছে যে তারা শুরুতেই মাইন্ড নিয়ে কথা বলা শুরু করে দেয়। তারা এসেই বলে যে স্যার, আমি আপনাকে বলি আমার কিন্তু রাগ না খুব হয়, ওই একটুতে রেগে যায়, আমি একটুতেই প্রচন্ড রেগে যাই। তখন আমি বলি যে আরে ভাই, আমি কি আপনাকে এটা জিজ্ঞাসা করছি? আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি যে আপনার রাগ কেমন। আপনি রাগ হয়, আপনি নিজে থেকে এরকমটা কেন বলছেন? তখন রুগী বলেন, না স্যার, আমার ওই আপনার একটা স্টুডেন্ট আছে না, এই আপনার কলেজের স্টুডেন্ট, ও হচ্ছে আমাকে আপনার কথা বলছে। আমি জানছি যে আপনি নাকি মাইন্ড ধরে ধরে কেসের সমাধান করেন। তো এই কারণে সে যেহেতু শুনে আসছে, তাই সে নিজে থেকেই আগে থেকে মাইন্ডের কথা বলা শুরু করে দিল। অথচ আমি কিন্তু তাকে জিজ্ঞাসাই করিনি। তাই এই বিষয়টা মনে রাখবেন, আমরা যখন কোনো পেশেন্ট দেখি, তখন আমরা কিন্তু সরাসরি মাইন্ড সিমটম ধরি না। আমি পার্সোনালি কিন্তু সরাসরি মাইন্ড সিমটম ধরি না। আমরা কি করি? আমরা করি হচ্ছে মেন্টাল স্টেট, রোগীর মানসিক অবস্থাটা বুঝতে চাই। এটা এটা খেয়াল রাখবেন, এটা নোট করে নেবেন। আমরা কেস টেকিং করি, আমার মতন করে যারা কেস টেকিং করতে চান তাদের কিন্তু মাইন্ড সিমটমের দরকার নাই, মাইন্ড রুব্রিক্স এর দরকার নাই। আপনার বুঝতে হবে মেন্টাল স্টেট। আমরা কাজ করি ব্যক্তির মানসিক অবস্থা তথা মেন্টাল স্টেটের উপরে। এটা হলো আজকের দিনের আপনাদের কি বলবো, প্রথম লেসন, ফার্স্ট ফোকাস। ঠিক আছে? তো আমি তো স্লাইড শুরু করে দিয়েছি। এখন দেখেন, এই স্লাইডটা দেখেন। স্লাইড গুলো তৈরি করতে আমার অনেক সময় চলে যায়, চিন্তা করে থিম নিয়ে এসে। দেখেন, একজন সাধারণ রোগীর কথা আমি বলছি, যা আপনাদের বুঝতে হবে। আমরা আসলে কিভাবে কেস টেকিং করি, কি কি নেই আর কি কি নেই না, এই বিষয়গুলো দেখেন। তো এমনি ইন জেনারেল আমি একটু আলোচনা করি। আমরা একজন রুগী, দেখা যাচ্ছে যখন কেসিং করছে, একটা রুগী যখন আমার কাছে আসছে, তখন সে নির্দিষ্ট কিছু ওয়ার্ড বলে। যেমন ধরেন, আজকে আহ, একটা পেশেন্ট এসে বলছে যে স্যার, আজকে না আমার খুব বেশি ডিপ্রেশনে, আমি আজকে খুব বেশি ডিপ্রেশনে আছি, আমি আজকে খুব বেশি ডিপ্রেশনে আছি, আমি আজকে খুব ফ্রাস্ট্রেটেড থাকি। দেখেন, আমি স্লাইডে ওয়ার্ড গুলা লিখে দিয়েছি। হ্যাঁ, আজকে আমার, আমি খুব উদাস থাকি স্যার, মন খুব খারাপ থাকে, কিংবা আমি খুব নিরাশ বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকি। তো এই 4-5টা শব্দ কিন্তু রুগী বলে, অনেক রুগী বলে। তো এগুলো যে কোনো পরিস্থিতিতেই হতে পারে। যেমন এই কথাগুলো এরকম হতে পারে যে স্যার, আমি চিকিৎসা নিয়ে খুবই নিরাশ, আমি খুবই নিরাশ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমি খুব হতাশ কারণ আমি ভালো হতে পারছি না। স্যার, আমার একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে, তাই আমি আমি কয়েকদিন ধরে খুব স্যাড, আমি খুবই মনমরা হয়ে আছি স্যার, খুবই দুঃখী থাকি। স্যার, আমার না, আমি এত বড়, আমি এত ইনকাম করি, এত কিছু করি, বাসায় সবাইকে টাকা দিই, কিন্তু আমার বাড়ির লোকজন আমার কোনো কথাই শুনে না, আমাকে কোনো দাম দেয় না, আমার কোনো কথাই চলে না, এই নিয়ে আমি খুবই ফ্রাস্ট্রেশনে আছি। স্যার, আমি ডিপ্রেশনে আছি কারণ আমার মুড, আমার মন মেজাজ সব সময় খারাপ থাকে। তো রুগী এসে কিন্তু এই কথাগুলাই বলে দেয়, আপনারা খেয়াল করবেন এবার থেকে, এই টাইপের কথা কিন্তু রুগী বলে। এখন আমাদের কাজ কি? এখন এখন আমাদের কাজ হলো এই আবেগ বা ইমোশন গুলোকে ফিল্টার করা। বুঝতে পারছেন? ফিল্টার করা তো বুঝেন, ছেঁকে তোলা, ইমোশন গুলোকে ফিল্টার করা। রুগী তো কেবল তার আবেগ বা ইমোশন গুলাই প্রকাশ করে দেয়। আমাদেরকেও কিন্তু ওই সময় নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, নিজেকে কন্ট্রোলে থাকতে হবে। ঠিক আছে? আমার পাশে আমার এক স্টুডেন্ট বসতো অনেক আগে। তো আমার সামনে একটা পেশেন্ট আসছে, এসে সে তার ইমোশন দিচ্ছে, ইমোশনাল মানে এক্সট্রিম আউটবাস্ট হচ্ছে উইপিং, কান্না কান্না শুরু করে দিল। হ্যাঁ, সে কান্না শুরু করে দিল, কথা বলতে বলতে এদিকে দেখি মহিলাও কান্না, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে।
তো এইরকম হওয়া যাবে না। আমি অ্যাপাথি নিয়ে আপনাদের সাথে এর আগে আলোচনা করেছিলাম। তো নিজের ইমোশনকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আমাদেরকে রুগীর সেই ইমোশন গুলোকে ঠিক ওই জায়গায় আটকাই দিতে হবে, তার পর্যন্ত রাখতে হবে, এর মধ্যে একটা দেওয়াল রাখতে হবে, নিজের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ধরেন এটা হলাম আমি বা আপনি বা আমরা, আর এটা হলো রুগী। তো রুগী এই পাশ থেকে তার ইমোশন গুলা দিচ্ছে, আর আমার ঠিক আগ বরাবর একটা ব্যারিয়ার, একটা বাঁধ তৈরি করে দিতে হবে, এখানে ফিল্টার হয়ে তার মেন্টাল স্টেটটা আমি তৈরি করব। আমি এই আর্টটাই আপনাদেরকে শেখাচ্ছি। তো রুগী যখন আপনার সাথে কোনো বিষয়ে কথা বলতে চায়, সে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এমন কিছু কথা বলে যা অন্য সাধারণ মানুষরা বলে না, অথবা সে আপনাকে এমন কোনো ইনফরমেশন দিচ্ছে, এমন কোনো তথ্য দিচ্ছে যা আপনি কখনোই শুনেননি। আমরা ঠিক সেই জায়গাটাই ফোকাস করব, আমরা ঠিক সেই জায়গাটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে, যা আপনি আগে কখনো শুনেননি। বুঝতে পারছেন? এটাই হচ্ছে যে পিকিউআরএস, পিকুলিয়ার রেয়ার, হ্যানিম্যান বলেছে না রেয়ার, সেই জিনিস। তো এখন রুগী যদি বলে, ধরেন সে ডিপ্রেসড, সে অনেক ডিপ্রেশনে আছে, তো আমরা রুগীকে সবার আগে এই প্রশ্নটা জিজ্ঞাসা করব যে সে ডিপ্রেশন বলতে কি বোঝে। আমি কিন্তু কেস টেকিং আপনাদেরকে শেখাচ্ছি। রুগী এসে বলে, স্যার আমি না খুব ডিপ্রেসড, আমি খুব ডিপ্রেশনে আছি। আপনি তাকে প্রশ্ন করবেন যে আপনি ডিপ্রেশন বলতে কি বোঝেন, আপনি ডিপ্রেশন বলতে কি বোঝেন, একটু খুলে বলুন। আমরা তাকে প্রশ্ন করবো, আপনি ডিপ্রেশন বলতে কি বোঝাচ্ছেন, একটু খুলে বলুন। দেখুন, আপনি বা আমি বা একজন শিক্ষিত পার্সন ডিপ্রেশন শব্দের, মেডিকেল শব্দের অর্থ কি সেটা সবাই কিন্তু জানে, জানি না, আমরা কিন্তু সবাই ডিপ্রেশনের অর্থটা বুঝি। কিন্তু আমাকে অবশ্যই আমার নিজস্ব শব্দ বা নিজস্ব ধারণা ওই পেশেন্টের উপরে কিন্তু চাপিয়ে দিলে হবে না, এটা মাথায় রাখতে হবে। পেশেন্টের উপরে আমরা চাপিয়ে দিতে পারবো না। ভালো করে মনে রাখেন কথাটা। আপনি ডিপ্রেশন, আপনি যা বোঝেন বোঝেন, আপনার কাছেই থাকবে, ওই যে দেওয়ালের মধ্যেই থাকবে। আপনি পেশেন্টের ওই পারে আপনার নিজস্ব শব্দ, আপনার নিজস্ব ধারণা তার উপরে চাপায় দিবেন না। আমাকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে যে সে ডিপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, তার এই ডিপ্রেশন কেন হচ্ছে, কোথায় থেকে আসছে, কত সময় ধরে আসছে, এবং সে নিজে কেন ডিপ্রেশন শব্দটা বলছে, কে তাকে শেখাইছে, কে তাকে বলে দিয়েছে যে তোমার এটা হলো ডিপ্রেশন, তোমার ডিপ্রেশন হচ্ছে। এই বিষয়গুলো আমাকে তার কাছ থেকে বুঝতে হবে। তাহলে রোগীকে জিজ্ঞাসা করে আমাদেরকে এই বিষয়গুলো পরিষ্কার করে নিতে হবে। সে আসলে জানলো কিভাবে যে সে ডিপ্রেশনে আছে। রোগী হয়তো বলবে যে স্যার, ডাক্তার বলেছেন যে আমার ডিপ্রেশন আছে, আমি ডাক্তার মামুন হোসেনের কাছে গেছিলাম, তিনি আমাকে বলেছেন যে আপনার ডিপ্রেশন আছে। তখন তাকে আমরা জিজ্ঞাসা করব, এরকম পেশেন্ট পেলে আপনি জিজ্ঞাসা করবেন, ডাক্তার বলছে যে আপনার ডিপ্রেশন আছে, আপনারও কি তাই মনে হয় যে আপনার ডিপ্রেশন হয়েছে? তো এরকম ক্ষেত্রে রোগী হয়তো বলবে, না স্যার, আমার নিজে তো মনে হয় না যে আমি ডিপ্রেশন আছি, কিন্তু ডাক্তার বলেন যে আমার ডিপ্রেশন হয়েছে, এবং আমার ফ্যামিলি মেম্বারও বলে যে আমার ফ্যামিলিও বলছে যে আমি ডিপ্রেশনে আছি। তাহলে রুগী নিজে কি বোঝে এবং সে কি ভাবছে, রুগী নিজে কি বুঝছে এবং সে নিজে কি ভাবছে, যে কি ভাবছে বলেন তো, রুগীর এই জায়গায় কি হলো, তার কি ডিপ্রেশন আছে কি নাই, রুগী কি ভাবছে, আছেন আপনারা? কেউ নাই, কেউ শুনেনি? না আছে স্যার, আছে আছি, কি শুনছি। রুগীর কি, এই রুগী কি ভাবছে, তার কি ডিপ্রেশন আছে? নাই স্যার, বলছে মনে হচ্ছে তার ডিপ্রেশন নাই। নাই তার স্যার। ডিপ্রেশন না, তার ডিপ্রেশন নাই। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তাকে ডাক্তার কি বলেছে সেটা ইম্পর্টেন্ট না, তার ফ্যামিলি তাকে কি বলেছে তার ইম্পর্টেন্ট না, তার মামা, তার বউ, তার হাজবেন্ড, তার অমুক তমুক কে কি বলছে সেটা বিষয় না, রুগী কি বলছে সেটা ইম্পর্টেন্ট।
আপনি নিজে 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 কি ভাবেন? আপনার কি ডিপ্রেশন আছে? রোগী বলছে, না স্যার, আমার তো মনে হয় যে আমার কোনো ডিপ্রেশন নাই। আমার মনে হয় না যে আমি ডিপ্রেশনে আছি। তাহলে ভাই আপনি আমার কাছে কেন আসলেন? এটা কিন্তু আপনার একটা প্রশ্ন। কেস টেকিং এর একটা প্রশ্ন আমি আপনাদেরকে শিখাই দিলাম। তাহলে ভাই আপনি আমার কাছে কেন আসলেন? তাহলে এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট। এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট। আমাদেরকে সে বিষয়টি সবার আগে শিখতে হবে, তা হলো আমার কেসের এন্ট্রি পয়েন্ট কি হবে। কেস টেকিং এর সময় আমরা কোন কেসে কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে ঢুকবো, এন্ট্রিটা করব কোন দিক দিয়ে। অনেক সময় আমরা কিন্তু এন্ট্রির ক্ষেত্রটা বুঝতে পারি না, যে এই রুগীটা আসলো, এই রুগীর মধ্যে কোন দিক দিয়ে ঢুকবো, এন্টার করব কোন দিক দিয়ে। এর জন্য অনেকগুলা কিন্তু এন্ট্রি গেট আছে, প্রবেশদ্বার আছে, অনেক জানালাও আছে, ডোর, উইন্ডোজ আছে, দরজাও থাকে। তো রুগী কোন দিক দিয়ে এন্টার করতে হবে সেটা তো আমার জানা নাই, আমার জানা থাকে না। তাই আমার সবার আগে খুব অ্যালার্ট থাকতে হবে যে রুগী কোন দিক দিয়ে আমাদের দিকে এন্ট্রি দিচ্ছে, এবং আমাকেও ঠিক ওই দিক দিয়ে এন্ট্রি করতে হবে। রুগী বলে দিতে হবে যে আমাকে কোন দিক দিয়ে এন্ট্রি দিতে হবে, কোন দরজা দিয়ে ঢুকতে হবে। এমনটা যদি হয়, রুগী বলে যে উইন্ডোতে ঢোকেন, উইন্ডোতে ঢোকেন, আপনি রুগী যদি উইন্ডোতে এন্ট্রি দিচ্ছে, আপনাকে কিন্তু দরজা দিয়ে, ডোর দিয়ে ঢোকার চেষ্টা করলে হবে না। আপনি যদি ডোর দিয়ে ঢোকার চেষ্টা করেন তাহলে সেটা ভুল কেস টেকিং হবে, আপনি অন্যদিকে চলে যাবেন। এটা সবসময় মনে রাখতে হবে। আমি একটু আগে একটা একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে রুগী এসে আপনাকে ডিপ্রেশনের কথা বললো, তাহলে আমরা তার কিন্তু ডিপ্রেশন দিয়ে ঢুকে পড়লাম, তাই না? ওই রুগীর ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটা হলো ডিপ্রেশনের জায়গায়। তো আমরা সব সময় তার পেছনে বা তার সাথে সাথেই থাকতে হবে এবং দেখতে হবে সে কোন দিক দিয়ে এন্ট্রি দিচ্ছে। দ্বিতীয়ত, রোগী যদি বলে, ডাক্তার সাহেব আমি আজকাল খুব উদাস থাকি, তবে সবার আগে বুঝতে হবে তার ফিলিংসটা কি, ফিলিংস থাকে স্যাডনেস বা এই উদাসীনতার সময়, তার মনের ভিতরে আসলে কিরকম ফিলিংস বা অনুভূতি কাজ করে। এটা কিছু প্রাইমারি কথাবার্তায় চলে আসে, আমাদের কিন্তু ভুল করলে চলবে না। তো এরপরের আলোচনায় আসি। এখন আমি যে বিষয়গুলা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমি আলোচনা করেছি, কিন্তু আমি আবার আলোচনা করছি। এই বিষয়গুলো আপনাকে পেশেন্ট থেকে ভালো করে বুঝে নিতে হবে, তাকে জিজ্ঞাসা করে ক্লিয়ার হতে হবে। কেস টেকিং এর সময় প্রত্যেকটা পয়েন্টে, আমি এখন যে পয়েন্টগুলো আলোচনা করব, এই পয়েন্টের আপনাকে গুরুত্ব দিতে হবে। কি পয়েন্ট? আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আমি এই স্লাইডটা দেখাইনি আপনাদেরকে, হ্যাঁ, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। কেস টেকিং এর সময় কোন পয়েন্টগুলো আমাকে গুরুত্ব দিতে হবে। প্রথম পয়েন্টটা, হোয়াট হি সেজ। কি বললাম? হোয়াট হি সেজ। রোগী যদি এই কথাটি জিজ্ঞাসা করে, রোগী যদি আপনার কাছে এসে এই কথাটি বলে যে ডাক্তার সাহেব আমার সমস্যাটা কি, আমি কখন ভালো হব, এই টাইপের কথা তো রুগী বলে, বলে না, প্রায় রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার সমস্যাটা বুঝলেন, আমার সমস্যাটা কি, আমি কখন ভালো হব। তো রুগীরা সাধারণত প্রথম যে লাইনটি বলে, ফার্স্টে এসে আপনাকে, সাধারণত আর কি, ইন জেনারেল কথা বলতেছি, সেটাকে আমরা বলি হোয়াট হি সেড। এরপরে আসে হাউ হি সেড। হাউ হি সেড, সে কিভাবে কথা বললো, সে কিভাবে কথা বললো, সে কি রেগে গিয়ে কথা বলছে, নাকি অনেক বেশি উদাসে কথা বলছে, স্যাড অবস্থায় বলছে, নাকি খুব খিটমিট খিটমিট করে ইরিটেশন নিয়ে কথা বলতেছে। এই যে বলার ভঙ্গি, এটাকে আমরা বলি হচ্ছে হাউ হি সেজ। তারপরে হয়তো সে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব, কারণ রোগের কথা কথা বলে হয়তো বলতে পারে
যে এর মধ্যে কি কোনো ভয়ের ব্যাপারটা নেই তো ডাক্তার সাহেব? তার এর মধ্যে তো কোনো ভয়ের ব্যাপার নাই তো? আমার না আজকাল খুব ভয় লাগছে। ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় আমি কি পুরোপুরি ভালো হয়ে যাব? এই যে কথাগুলো বলে রুগী, বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপের কথা বলে। এখন এই সে মানে এই কথাগুলো সে কেন বলল? সে কি ভয় পেয়েছে, নাকি সে ভাবতেছে তার সমস্যাগুলো ভালো হবে না? তো এটাকে আমরা বলি হোয়াই হি সেজ, কেন, ঠিক কেন এই কথাটি সে বলল। এর পরের ধাপে আসে when he says, when he says, এই চারটা পয়েন্ট কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কেস টেকিং এর সময়। when he says, যেমন রুগী আপনার কাছে এসেছে, এসে বলে এখন তো আর কোনো অপশন নেই ডাক্তার সাহেব, এখন আর কোনো অপশন নেই, কিংবা ডাক্তার সাহেব আসল কথা হলো আমার খুব ভয় লাগছে। মানে পেশেন্ট ফিলস ডেঞ্জার ইন হিজ লাইফ, তার লাইফকে খুব ডেঞ্জার মনে করছে। তো রুগী যত রকম ইমোশন আছে সেগুলো সেগুলো এই সমস্ত বিষয় ফিল্টার হয়ে আসে। সে কেন এই কথাটি বলল? কারণ এখন তার ভালো হচ্ছে না। তাহলে when he says, যখন সে মনে করছে যে সে তার ভালো হচ্ছে না ওষুধ খাওয়ার পরেও, তো যখন সে রোগ হতে সুস্থ হতে পারছিল না, ঠিক তখনই তার মনে এই প্রশ্ন আসে যে আমি কেন ভালো হচ্ছি না, আমি কেন ভালো হচ্ছি না। তার আগে কিন্তু এই প্রশ্নটা ছিল না। অনেকদিন ওষুধ খাইছে, খেয়ে দেখায় কাশি ভালো হয় না, তখন তার মনের মধ্যে কাজ করছে আমি কেন ভালো হচ্ছি না। বুঝতে পারছেন? তো আমরা রুগীকে এই কথাটাই জিজ্ঞাসা করি, আমরা রুগীকে এই জিজ্ঞাসা করি যে আপনার মাথায় এই প্রশ্ন বা এই চিন্তা কখন আসলো যে আপনি কখন ভালো হবেন, মানে আসছে যে আপনি কখন ভালো হবেন। তো আমরা এগুলোতে কিন্তু রুব্রিক্স বানাবো না, এটা কিন্তু প্রথম কথা, এটা মাথায় রাখেন। এটা রুগীকে বোঝার জন্য এই প্রশ্নগুলো করি। আমরা জাস্ট রুগীকে জিজ্ঞাসা করব এই কথাটা আপনার মাথায় কবে থেকে আসছেন যে আপনি আর ঠিক হবেন না। রুগী তখন বলে যে অসুখ তো স্যার আমার 1 বছর ধরে আছে, কিন্তু আমার মাথায় এই চিন্তাটা 10 দিন থেকে এসছে। তো এবার প্রশ্ন হবে এর আগে কেন আপনার মাথায় আসেনি? এর মানে হলো when he says, অর্থাৎ যখন 10 দিন আগে সে কথাটা বলা শুরু করছে, সে সময়টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তার আগে তার মাথায় এই চিন্তাটা মোটেও আসেনি। তাহলে রোগীর অসুখটা হয়তো 6 মাস ধরে আছে, কিন্তু এই যে ভালো হব না এই প্রশ্নটা আজকে সে জিজ্ঞাসা করছে, তাহলে এটা হলো তার প্রেজেন্টটা বুঝতে পারছেন? 6 মাস ধরে চলছে, কিন্তু এই প্রশ্নটার উদ্বেগ আজকে হয়েছে, প্রশ্নটা তৈরি হলো আজকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট। সে আজকে যা জিজ্ঞাসা করছে তা তার পাস্টে এই প্রশ্নটা মাথায় বিন্দু মাত্র তার মাথায় ছিল না। তাই আমরা রুগীকে জিজ্ঞাসা করি এই প্রশ্নটি যা আপনি আজকে আমাকে জিজ্ঞাসা করছেন, বা এই যে উদাসীনতার কথা আপনি আজকে আমাকে বলছেন, আপনার মনের ভিতরে এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশা, এই ফ্রাস্ট্রেশন বা এই ক্ষোভ, এগুলো আপনার মাথায় ঠিক কবে থেকে এসেছে? তখন রুগী বলবে যে স্যার এই তো মাত্র 2 দিন ধরে আসছে। আর রোগটা কতদিন হলো? এই তো স্যার 7 দিন 10 দিন হয়ে গেছে। তাহলে এই চিন্তাটা এখন আসলো, এটাই হলো প্রেজেন্ট। অনেকে প্রেজেন্ট, প্রিডমিনেন্ট এগুলা বোঝেন না, এই কারণে আমি আলোচনাটা আজকে করছি। তাহলে প্রেজেন্ট আসলে কি? প্রেজেন্ট হলো রুগীর যে চিন্তা ভাবনা আজ এসে যুক্ত হয়েছে, সেটাকে আমরা প্রেজেন্ট বলি। হতে পারে তার রোগটা 6 মাস ধরে চলছে। তাহলে আমাদের এই কেস টেকিং এর জার্নি শুরু হবে এই 2 দিন আগে মাথায় আসছে, এই 2 দিনের অবস্থা থেকে। তার আগের বিষয়গুলো আমরা কেসে নিব না, অনেক জটিল হয়ে যাবে, অত জটিল আমাদের করার দরকার নাই, কারণ সেগুলো নিয়ে খুব বেশি কাজে লাগবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন।